নির্বাচনের ট্রেনে উঠে গেছে বাংলাদেশ। কাল সন্ধ্যায় অথবা সর্বোচ্চ দেরি হলে বৃহস্পতিবার ঘোষণা হবে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোকে। মূল রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে গঠন করা হচ্ছে নির্বাচনী জোটও। নির্বাচনকে ঘিরে চলছে কথার লড়াই, যে লড়াই পৌঁছে যাচ্ছে মাঠে ময়দানেও। সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে কোন দিকে যাচ্ছে দেশ আর কোন দিকে রাজনীতি। দর্শক, স্বাগত আজকের এখন প্রকাশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। আমরা আজ আলোচনার নাম দিয়েছি ভোটের হুইসেল। আর নিয়ে আলোচনা করতে আমাদের সাথে দুইজন জনপ্রিয় রাজনীতিবিদ রয়েছেন। আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং আরও আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, আমরা একটু শুরুতে রুমিন আপার কাছে শুরু করতে চাই। নিশ্চয়ই জানেন যে আগামীকালই সম্ভবত তফসিল দেওয়া হচ্ছে, সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা হয়েছে, কালকে দুপুর নাগাদ না সকালের পরপরই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে নির্বাচনী কমিশন। সব মিলিয়ে কতটা প্রস্তুত বিএনপি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সার্টেনলি দীর্ঘ সময়ের পর বাংলাদেশ একটা নির্বাচনে প্রবেশ করতে যাচ্ছে, এবং এই নির্বাচনটিকে ঘিরে মানুষের প্রত্যাশা, মানুষের স্বপ্ন, মানুষের আশা অনেক বেশি। এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপিও এই রকম একটি নির্বাচনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে। চাইলে বিএনপি 2014-এ অংশ নিতে পারত এবং বিরোধী দলও যেতে পারত। চাইলে বিএনপি 2024-এও নির্বাচনে অংশ নিতে পারত। কিন্তু বিএনপি চেয়েছিল বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন যখন হবে তখনই বিএনপি নির্বাচনে অংশ নেবে। সো নানান রকম চড়াই উতরাই, নানান রকমভাবে আমাদের নেতাকর্মীদের উপর দিয়ে ঝড় ঝাপটার পরে অবশেষে বাংলাদেশ একটি নির্বাচন হতে যাচ্ছে, আশা রাখি ফেব্রুয়ারিতে, এবং বিএনপি শতভাগ প্রস্তুত। খালেদা জিয়া হাসপাতালে, তারেক রহমান এখনো বাংলাদেশে আসেননি, এই দুটি বিষয় রেখে একটু বলবেন, মাথায় রেখে। সার্টেনলি কেন মাথায় রাখবো না। আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কেন অসুস্থ, কেন তার শারীরিক অবস্থার এতটা অবনতি, এটাও কিন্তু দেশের মানুষ খুব ভালোভাবে জানে। এবং যেই মানুষটি নিজের পায়ে ভর করে গাড়িতে উঠে কারাগারে গেলেন, সেই মানুষটি কেন কারাগার থেকে ফিরবার পরে আর কখনো নিজের শক্তিতে দাঁড়াতে পারলেন না, হাঁটতে পারলেন না, এবং কেন এই মানুষটির একটার পর একটা ভাইটাল অর্গানের সমস্যা দেখা দিল, এটাও কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানে। হ্যাঁ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো বাংলাদেশে আসেন নাই, কিন্তু তিনি বাংলাদেশে আসবেন না এটা কিন্তু একবারও উনি বলেননি, কেউ বলেনি। সো উনি আসবেন, আমরা আশা করছি তফসিলের পরপরই উনি বাংলাদেশে আসবেন। কিন্তু উনি যেভাবে দলকে গত 15 বছর দেশের বাইরে থেকে দিক নির্দেশনা দিয়েছেন, এবং বিশেষ করে 18-র পর থেকে আমি বলবো, 18 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলো, তারপর থেকে কিন্তু দলের স্টিয়ারিংটা জনাব তারেক রহমানের হাতে। এই দুটি বিষয়ে নেতিবাচক কোনো প্রভাব ফেলছে না বিএনপিতে? না, একেবারেই না। এবং আমি মনে করি যে ম্যাডামের শারীরিক এই অবস্থায় এবং ওনার দেশের জন্য তার আজকে যে পরিণতি দাঁড়িয়েছে, দেশের মানুষের জন্য, দেশ জনগণের জন্য, সেটার একটা রিওয়ার্ড আমরা ভোটের মাঠে পাবো। আচ্ছা, একদম। মাসুদ, একটু আপনার কাছে ফিরতে চাই। আপনারা যদি আমরা বলি দীর্ঘদিন ধরে একসঙ্গে ভোট করে এসেছেন বিএনপির সঙ্গে, বিএনপি জামাতের সঙ্গে ভোট করে এসে জোটবদ্ধ ভোট, এবার আলাদা ভোট হচ্ছে, এবং আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি আপনাদের প্রধান প্রতিপক্ষ। কতটা প্রস্তুত জামাত নির্বাচনের জন্য? অনেক ধন্যবাদ আপনাকে, এবং যারা দর্শক শ্রোতা শুনছেন, পরে শুনবেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামী শুরু থেকেই আমরা নির্বাচনের জন্য মাঠে একই সাথে আমরা আন্দোলনও করেছি এবং নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি। আন্দোলনও করতে হয়েছে জনগণের প্রয়োজনেই। আপনারা জানেন যে বিচার সংস্কার, জুলাই সনদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়, বিশেষ করে গণভোট প্রসঙ্গে জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণে আমরা ভূমিকা রেখেছি। বিশেষভাবে আমাদের প্রবাসী ভাই বোন যারা, তাদের ভোটে অন্তর্ভুক্ত করা, এরকম অনেকগুলো বিষয়কে সামনে রেখে আমাদের একই সাথে আমরা নির্বাচনের জন্য মাঠে আমাদের সবাইকে কাজে সম্পৃক্ত করেছি। আবার পাশাপাশি আমরা আন্দোলনের মাধ্যমেও যেগুলো জনগণের নির্বাচনের সাথে সম্পৃক্ত বিষয়, সেগুলোকে আমরা কাভার করার চেষ্টা করেছি। বিএনপি এবং জামাত ইসলামী নির্বাচনে এবার আমার কাছে এটা প্রতিপক্ষ বলি না, আমি বরং বলি যে
আমাদের প্রতিযোগিতার একটা ইতিবাচক প্রতিযোগিতা, কারণ একটা শক্তিশালী সরকারের জন্য শক্তিশালী একটা বিরোধী দলের প্রয়োজন হয়। একটা মানে সাস্টেইনেবল স্টেট যদি আপনি বলেন, বিগত দিনে কি হয়েছে, বিগত দিনে যেটা হয়েছে যে আওয়ামী লীগ কোনো গৃহপালিত বিরোধী দল দিয়ে তারা চলেছে, এবং সে প্রেক্ষাপটে একটা রাষ্ট্র শুধু না, তারা নিজেরাও ধ্বংস হয়ে গেছে, দেশ ছাড়া হয়েছে। তো আমরা মনে করি যে আমাদের পরস্পরের মধ্যে একসময় আমরা আন্দোলন করেছি। এখন দেশের যে বিরাজমান পরিবর্তিত প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিএনপির সাথে আমাদের এখন শত্রুতা তৈরি হয়ে গেছে, এটা তো ভাবার কোনো কারণ নেই। বরং বিএনপির সেটা কথা থাকে, বিএনপির মধ্যেও তো তাদের প্রতিযোগিতা আছে না, তাদের এক এক আসনে 5 জন 10 জন 7 জন ক্যান্ডিডেট আছে, তারা তো কম্পিটিশন করতেছে। তো এই কম্পিটিশনের মধ্যে আমি নেতিবাচক দেখি না যতক্ষণ পর্যন্ত সৌজন্যতা থাকে, পরমত সহিষ্ণুতা থাকে, পরস্পরের প্রতি শ্রদ্ধা সম্মান থাকে, ভাষাগত দিকে আমরা যদি রাজনৈতিক শিষ্টাচারটা সংরক্ষণ করতে পারি, তাহলে অত অসুবিধা হওয়ার কথা না। বরং সেটাই যেটাকে আমরা বিউটি অফ ডেমোক্রেসি বলি, যে ডেমোক্রেসিতে আপনি যত বেশি পর্যালোচনা হবে, যত বেশি পরস্পরের যৌক্তিক সমালোচনা হবে, তত একটা রাষ্ট্র অগ্রগতি, উন্নতি এবং আধুনিক উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলে চলতে পারবো। কিছুক্ষণ আগে আপনি বলছেন যে সৌজন্যতা থাকে, জামাতের আমির তিনি কিছুক্ষণ আগেই বলেছেন যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ভরে গেছে। আপনি জানেন যে আজকে বিশ্ব দুর্নীতি বিরোধী দিবস, এবং সেখানে তিনি বলেছেন যে ভিক্ষুক থেকেও চাঁদা নেয় একটা গ্রুপ। এই গ্রুপটা কারা, কাদেরকে উনি মিন করেছেন? দেখেন, আমরা কিন্তু এই কথাটা শুরু থেকে বলে আসছি যে আওয়ামী লীগ যে চাঁদাবাজি, যে সন্ত্রাস, যে ফ্যাসিবাদের রাজনীতির কারণে তারা দেশ ছাড়া হয়েছে, শুধু ক্ষমতা ছাড়া না, দেশ ছাড়া হয়েছে। একই কাজ আমাদের দেশে করছে, এবং কোনো ক্ষেত্রে আমরা শুনছি, দেখছি, এবং পত্রপত্রিকায় আমরা জানছি। এমনকি বিএনপি নিজেরাও তাদের দল থেকে অসংখ্য নেতাকর্মী তাদের বহিষ্কার করেছে এই কারণের উপরে ভিত্তি করে। তাদের কোথাও কারণ দর্শানোর নোটিশ করেছে, বহিষ্কার করেছে, আবার তাদের সংশোধন হয়েছে মনে করে তাদেরকে ফেরত নিয়ে আসছে। এটা হাজারের উপরে, মানে কয়েক হাজার। তো এই যে পরিস্থিতিটা হচ্ছে, এটা তো খুব স্বাভাবিকভাবেই বোঝা যায়। আর আমরা এই প্রসঙ্গে খুব স্পষ্ট কথা বলেছি। তো আমিনুর জামাত যে কথাটা বলেছেন যে আমরা চাঁদাবাজের কারণে একটা সরকারকে পতন ঘটালাম, আমরা যে জামাত বিএনপি মিলে, সেই একই কাজ যদি আবার এখন হয়, তো সেটা যদি জামাত করে, জামাতের ব্যাপারে বিএনপি বলুক। আর বিএনপির ব্যাপারে যদি এটা হয়ে থাকে, তাহলে বিএনপি তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এরকম একটা প্রেক্ষাপট তৈরি হলে বিএনপির জন্য এটা ভালো হবে না। ভালো হবে না বলতে তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন ভালো হচ্ছে না, যে তারা নিশ্চয়ই খেয়াল করছেন যে যেসব এলাকাগুলোতে তাদের জনপ্রিয়তা একটা জায়গা ছিল, সেই জনপ্রিয়তা জরিপগুলো এখন আসতেছে, সেই জরিপে নিশ্চয়ই তারা উপলব্ধি করতে পারতেছেন যে ক্রমান্বয়ে ভোটের রেশিওটা কিন্তু জামাতের একটা সময় ছিল যে জায়গায়, সেই জায়গাটা থেকে এখন একটা সময় আমাদের থেকে একটা ভালো ব্যবধান ছিল, সেই জায়গাটা এখন বরং বলা হচ্ছে জরিপে যে জামাত ইসলামী এখন দলগতভাবে আমরা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আর পার্সেন্টেজগত দিক থেকে যদি ধরা যায়, তাহলে 30 এবং 34 মাত্র আমি উপলব্ধি করতে পারছি বিএনপি যে জামাতের নাকি বেড়ে যাচ্ছে, পার্থক্য কমে যাচ্ছে বিএনপির সঙ্গে, বিষয়টি তাই। দেখুন, প্রত্যেকটা জরিপেরই নানান রকম ফ্লস থাকে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। এবং জরিপ যে সবসময় ভোটের মাঠের চিত্রটা পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরে, সেরকমটি নাও হতে পারে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জরিপ নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু একমাত্র নির্বাচনের পরেই, এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরেই বোঝা যাবে মাঠে কার কি অবস্থা। আর এখানে আমার ভাই যে কথাটি বললেন, জামাতের জনপ্রিয়তা যদি বাড়ে, তাতে তো কোনো অসুবিধা নাই। এবং আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ হবে সুস্থ প্রতিযোগিতার বাংলাদেশ। এটা অন্তত আমি এই আশাটা দেখতে চাই। একটা সময় বাংলাদেশ নির্মূলের রাজনীতির মধ্যে দিয়ে গেছে। একটা সময়ে আমি জামাত ইসলামের উদাহরণই দিই, আমাদের শিবিরের ভাইরা বলতেও পারতেন না যে তারা শিবিরের সমর্থক, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। ইভেন সংসদে দাঁড়িয়ে আমি আবরার ফাহাদ যখন হত্যাকাণ্ড ঘটে, তখন আমি বলেছিলাম, যখন একটা রব উঠলো যে আবরার ফাহাদ শিবির করে, তখন আমি বলেছিলাম যে এটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে যে গিভ দেম আ ব্যাড নেম অ্যান্ড দেন কিল ইট। সো এই জায়গা থেকে তো বের হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসছে, কেন সেটা আমরা কাজে লাগাবো না? জামাতের জনপ্রিয়তা যদি বাড়ে, তাহলে আমি মনে করি বিএনপির সঙ্গে একটা সুস্থ প্রতিযোগিতার যদি আমরা মানে সেই কালচারটা তৈরি করতে পারি, তাহলে আগামীতে নির্বাচনের
মানে সময়ে প্রত্যেকের মাথায় থাকবে, প্রত্যেকটা দলের মাথায় থাকবে, আমি আরো কত ভালো কর্মী রিক্রুট করতে পারি, আমি রাজনীতিতে আরো কত গুণগত পরিবর্তন আনতে পারি, আমি কিভাবে মানুষের আরো কাছে যেতে পারি, আমি কিভাবে আরো বেশি সুশৃঙ্খল একটা দলে পরিণত হতে পারি। সো আমি এটাকে খুবই পজিটিভলি দেখি। সেই পজিটিভের জায়গায় আমরা দেখলাম যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা কখনোই তাকে জামাত সম্পর্কে নেতিবাচক কোনো কথা বলতে দেখিনি। তিনি যতদিন ধরে রাজনীতিতে রয়েছেন, তিনি সম্প্রতি একটি আয়োজনে, বিএনপির আয়োজনে বলেছেন যে 1971 সালে কোন দল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এটি জানা আছে, তারা মানুষের মা বোনদের ধর্ষণ করেছে এটি বলেছেন, এবং তিনি স্পষ্ট জামাতকে ইঙ্গিত করেই বলেছেন। তাহলে হঠাৎ করে এই প্রতিক্রিয়া তিনি কেন দেখালেন, আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। আমরা ছিলাম রুমিন ফারহানা। আপনার কাছে প্রশ্ন ছিল যে তারেক রহমান হঠাৎ করে জামাত নিয়ে 71-এর ভূমিকা নিয়ে কথা বলেছেন, জামাত লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে বলেছেন। আবার কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব একটি আয়োজনে বলেছেন, সেখানে তারেক রহমান ছিলেন, অনলাইনে যুক্ত ছিলেন। তিনি বলেছেন যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আবার ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। এই জামাতই বিএনপির সঙ্গে গত কয়েক যুগ ধরে রাজনীতি করছে, হঠাৎ করে এই মন্তব্য কেন? দেখুন, পলিটিক্সের মাঠে, বিশেষ করে ভোটের মাঠে, পরস্পরের ব্যাপারে মন্তব্য করা, পরস্পরের দুর্বলতম বিষয় নিয়ে জনগণকে জানানো এবং কথা বলা, এটা খুব আশ্চর্য হবার কিছু নেই। বিশ্বব্যাপী নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে এটা হয়ে থাকে। আমরা যখন জামাতের স্লোগান দেখি তখনও কিন্তু তারা বলেন নৌকা ধানের শীষ, দুই সাপের এক বিষ, অথবা তারা বলেন চাঁদাবাজ অমুক তমুক বলেন। এবং এটার মধ্যে আমি আসলে কোনো ম্যালিসও দেখি না, আমি এটাকে অত সিরিয়াসলিও নেই না, কারণ বাংলাদেশের মানুষ জানে কার কি ভূমিকা, কখন কোথায় কিরকম ছিল। সো এটা জাস্ট মনে করিয়ে দেওয়া, হয়তো বা দুই দলই মনে করছে যে এটা মনে করিয়ে দিতে পারলে তাদের দলের ভোট হয়তো কিছুটা বাড়বে বা প্রতিদ্বন্দ্বী দলের ভোট কিছুটা কমানো যাবে। সিরিয়াসলি নিতে চান না বিষয়গুলোকে, আপনারাও কি তাই সিরিয়াসলি নিচ্ছেন না? সিরিয়াসলি আমি এবং আপা কিভাবে নিচ্ছি ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে জনগণ কিভাবে নিচ্ছে। আমরা তো বলছি জনগণের জন্য। সেই ক্ষেত্রে আমাকে কিন্তু অ্যানালিসিসটা মাথায় নিতে হবে যে এই একই ন্যারেটিভটা শেখ হাসিনা আওয়ামী লীগ বিগত 15-20 বছর ধরে জনগণের সামনে দেওয়ার চেষ্টা করেছে, এবং তার পতনের মূল একেবারে পেরেকটা কিন্তু এই শব্দের উপর ভিত্তি করে হয়েছে। ঠিক আছে, রাজাকার, তারপরে এই ট্যাবলেট সে খাওয়াতে চেয়েছিল যে এটা বললে তাহলে বোধহয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটার উপর ভিত্তি করেই এই জেনারেশন কিন্তু তাকে মানে শুধু পদত্যাগ না, মানে দেশ থেকে বাধ্য করেছে। সুতরাং আমাদের পারসেপশনটা কিন্তু সামনে নিতে হবে। জনাব তারেক রহমান এই প্রসঙ্গটা নিয়ে এসেছেন, আবার ওনারই কিন্তু বক্তব্য আছে যে ওনাকে যখন সাংবাদিকদের সামনে মুখোমুখি হতে দেখা গেছে, সেই ভিডিও এখন সামনে পাওয়া যাচ্ছে, যে এটা তো শেখ মুজিবুর রহমানও এটা বিষয়টা তাদেরকে বলেন নাই, তাদের নেতৃবৃন্দ এটার সাথে সম্পৃক্ত এই কোশ্চেন তোলেন নাই। শেখ হাসিনা লম্বা সময় ক্ষমতা ছিল, তারা তো এটা তোলেন নাই। তো একই কথা তো আজকে জনগণ ওনাদেরও বলবে যে ওনারা 3 টার্ম ক্ষমতায় ছিলেন, ওনাদের তো সুযোগ ছিল জামাতের এই এত অপরাধ করেছে জামাত, সেই বিচার তারা 3 টার্ম ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, উনিও তো কোনো না কোনো দায়িত্বে ছিলেন। তো সেই জায়গায় তাহলে জামাতের বিচারের প্রশ্ন তখন উঠলো না কেন? যদি না উঠে থাকে তাহলে এখন এই প্রসঙ্গটা কেন? এই কেনর জবাবটা আসলে আমি, আপনি বা আমাদের আপা এখন ঠিক করলে হবে না, এটা সাধারণ মানুষ ঠিক করবে যে এই প্রসঙ্গগুলো মূলত একটা দলকে যখন তারা জনপ্রিয়তার দিক থেকে তাকে আর আদর্শিকভাবে বা কাজের দিক থেকে ফেস করা যায় না, তখন ইতিহাস টেনে তাকে ছোট করার একটা সুযোগ বের করা হয়। কিন্তু আপনারাও বিএনপিকে আবার চাঁদাবাজ বলেন, দুর্নীতিগ্রস্ত বলেন, আপনারা কিন্তু বিএনপির সঙ্গেই ক্ষমতায় ছিলেন, আন্দোলন করেছেন, তাহলে সেটা আপনারাও নিচ্ছেন কিনা? না, সেটা তো এখনকার মানে চাঁদাবাজি প্রসঙ্গ, সন্ত্রাস, দখলদার, এগুলো তো টেন্ডারবাজি, এগুলো তো এখনকার বাস্তবিক ব্যাপার। এখন এটা জেনারেশন দেখতেছে। আর 71 ইস্যু নিয়ে যে জনাব তারেক রহমান নিজে কথা বলতেছেন, উনি নিজেও কিন্তু এটার বাস্তব সাক্ষী না, উনি ওটা শুনে বলতেছেন। ওনারই কিন্তু একটা বক্তব্য আছে, যখন এই 30 লক্ষ কথা বলা হয়েছে তখন উনি দাঁড়িয়ে এটার প্রতিবাদ করেছেন। 30 লক্ষ কোথায় পেয়েছেন? এটা সর্বোচ্চ 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষের বেশি হবে না, এটা তো শেখ মুজিব ভুলে বলে ফেলেছিল। তো সেই ভুল কথাটা এখন যদি আবার আমি শুদ্ধ করে বলি বা শুদ্ধ করে বলার চেষ্টা করি, এই বিচার বিশ্লেষণগুলো এদেশের জনগণ করবে। সুতরাং আমার মনে হয় না যে এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। এটা
স্বাধীনতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, স্বাধীনতার তিনটা মূল স্তম্ভ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সাম্য, মানবিকতা, ন্যায় বিচার বা যেটা সামাজিক ন্যায় বিচার, এটা গুরুত্বপূর্ণ। এই তিনটা ইস্যুতে আসলে কি ভূমিকা দলগুলো পালন করছে, সাম্যের ক্ষেত্রে কি ভূমিকা, মানবিকতার ক্ষেত্রে কি ভূমিকা, সেই জায়গাটাই এখন জনগণের কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে। আবার একটু জানতে চাই, জামাতের আমির বলেছেন যে আগামীতে যদি জামাত ক্ষমতায় যায় এবং 200 আসন পাওয়ার কথা তিনি বলেছেন, জামাত যদি 200 আসনও পায় তাও জামাত জাতীয় সরকার গঠন করবে, সেই সরকারে বিএনপি যাবে কিনা তিনি সেই আহ্বানও করবেন বলেছেন। আগে ভোটটা হোক, তারপরে না 200 আসন। আমরা তো এনসিপিকেও বলতে শুনেছি, বিশেষ করে এনসিপির একজন অত্যন্ত ভোকাল নেতা বলেছেন যে তারা 300 আসনই বোধহয় পেয়ে যাবেন, এরকম বলেছেন। তো জানি না 300 আসন কিভাবে হয় বা কি 350 আসন তারা পাবেন এরকম বলেছেন, বিএনপি 20-25টা পেতে পারে এরকম বলেছেন। তো ভোটের আগে এগুলো কথা হয়। জাতীয় সরকারের ইস্যুটা কিন্তু বিএনপি তার যে 31 দফা সেখানে পরিষ্কারভাবে বলেছে যে সকল দলের মতের মানুষকে নিয়েই তারা সরকার গঠন করবে। তারও আগে 2016 সালে যখন ভিশন 2030 দিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেখানেও তিনি জাতীয় সরকারের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে অনেক সময় দেখা যায় যে দলগুলো হয়তো জাতীয় নির্বাচনে লড়ে জায়গা করতে পারে না, ছোট দলগুলোর কথা বলেছেন, কিন্তু দেশের মানুষের প্রতি, দেশের প্রতি তাদের দায়বদ্ধতা অনেক। তো সেই দলগুলোর যারা ফেস, সেই রকম মানুষদেরকে তিনি সরকারে নেবেন এবং সকলে মিলে একটা জাতীয় সরকার গঠন করবেন। এটা 16 সাল থেকে বিএনপি বলে আসতেছে এবং এটাও বলা হয়েছে যে গত 15 বছরে যে বিভাজনের রাজনীতি হয়েছে, যেই নির্মূলের রাজনীতি হয়েছে, আদার করে ফেলার যে রাজনীতি হয়েছে, সেই জায়গায় আসলে যদি আমরা একটা সকলে মিলে একটা সরকার পরিচালনায় সকলকে নিয়ে যদি না করতে পারি, তাহলে বাংলাদেশ আসলে খুব বেশি দূর যেতে পারবে না। সেইখানে জামাত কতটুকু এগিয়ে জাতীয় সরকারকে নেতৃত্ব দেওয়ার? বুঝি জামাত কতটুকু এগিয়ে নেতৃত্ব দেওয়ার জাতীয় সরকারে? হ্যাঁ, জামাত কতটুকু এগিয়ে এটা তো আসলে ভোট না হওয়ার আগে বলা যাবে না। তবে ডেফিনেটলি জামাতের প্রিভিয়াস রেকর্ড যদি আমরা দেখি, সেই জায়গা থেকে তাদের ভোটের পার্সেন্টেজ অনেকখানি বেড়েছে। এর পিছনে অনেক কারণ আছে, বাট এটা সত্য যে জামাতের ভোটের পার্সেন্টেজ নিশ্চয়ই বেড়েছে। বলছেন জাতীয় সরকারে অন্যকে আহ্বান করছে, 200 আসন পাওয়ার কথা বলছেন, হঠাৎ করে এত কনফিডেন্সটা কেন? না, হঠাৎ করে এই কনফিডেন্সের তো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমরা এই দেশে বিভিন্ন সময়ে যে সংসদ নির্বাচনগুলো হয়েছে, জামাত ইসলামী সেখানে প্রতিনিধিত্ব করেছে। সেই প্রতিনিধিত্বের জায়গায় আমাদের একটা খুব গুড রেকর্ড জাতির সামনে আমরা দিয়েছি। যখন এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তখন আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় দুর্নীতি মুক্তভাবে পরিচালনা করেছেন। সুতরাং এই যে মানে করাপশনের জায়গায় আমরা একটা মানুষের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা, যে আমরা নো করাপশন, আমরা দুর্নীতি চাই না, সুশাসন, গুড গভর্নেন্স চাচ্ছে। এই জায়গাটা জামাত ইসলামী তো মুখে না, আমরা কথায় না, আমরা কাজে দেখাতে পেরেছি। স্বাভাবিকভাবেই এবার নির্যাতন নিপীড়নের জায়গা দেখেন, বেগম খালেদা জিয়া নিশ্চয়ই অত্যাচারিত হয়েছেন শেখ হাসিনা দ্বারা। এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছেন। তো এর পাশাপাশি আবার দেখেন জামাত ইসলামীর 7 জন নেতাকে কিন্তু সরাসরি ফাঁসি দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ, উনি এই দেশের শুধু না আন্তর্জাতিকভাবে উনি শিক্ষিত একজন আলেম, তাকে মেডিকেলি কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো সামনে রেখে জনগণের পারসেপশন 3টা। একটা হচ্ছে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে জামাত ইসলামের ভূমিকা, সেটা পাবলিক পারসেপশনটা আমাদের সাথে ক্যারি করেছে। নাম্বার 2 হচ্ছে হ্যাঁ না, সেটা আছে, সেই জায়গাটা তারা তাদের মতো করে চিন্তা করছে কে কতটুকু করেছে। সেই আধিপত্যবাদ বিরোধিতা আবার কিন্তু দ্বিচারিতাও দেখা যাচ্ছে, যে আমরা এখন মানে ভারতের সাথে মিলিয়ে কি করছি। এখন বিএনপির কিন্তু আমি এলাকায় আমি শুনতে পাই যে আমাদের আধিপত্যবাদ মুক্ত একটা আমাদের বিএনপি দরকার, যে বিএনপি খালেদা জিয়া করেছেন, যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছেন, আমরা সেই বিএনপি খুঁজছি। তো এই কথা শুধু আমার জামাত ইসলামী বা মানে কোনো দলের না, এটা কিন্তু সাধারণ মানুষেরও এবং বিএনপির একটা বড় অংশের কথা, যে আমরা সেই বিএনপি চাই যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছেন, যারা আধিপত্যবাদের কাছে মাথা নত করেন নাই। তার মানে হচ্ছে সামথিং হ্যাপেন, কোথাও এরকম প্রবলেম হচ্ছে। 2 হচ্ছে যে আমরা একটা মানে আমাদের জনশক্তি বা আমাদের কর্মীদের মাঝে আমরা সুশাসনের একটা এক্সাম্পল আমরা সেট করতে পেরেছি। আর 3rd ছিল আমাদের সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব বিনির্মাণে আমরা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি একেবারে নিঃস্বার্থভাবে। একটি বিষয়ে জানতে চাই, অনেক কিছু করেছেন, আবার আপনাদের নিয়ে একটি কথা বারবারই উঠে আসছে যে এই নির্বাচনকে সামনে রেখে
আপনারা ধর্মকে ব্যবহার করছেন। গতকালও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছে যে আপনারা ধর্মকে ট্যাবলেট হিসেবে ব্যবহার করে আগামী নির্বাচনে একটি পরিকল্পিতভাবে এগোচ্ছেন, ধর্মকে ব্যবহার করার। জান্নাতের টিকিটের বিষয়ে একটি রয়েছে, এটা নিয়ে খুবই আলোচনা সমালোচনা চলছে। এই বিষয়টা আজকে আপনি একটু ক্লিয়ার করবেন দর্শকদের জন্য আমাদের সামনে। তবে দর্শক তাকে নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি ফেরছি, সঙ্গে থাকুন। আমরা ছিলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছে ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জামাত জনগণের সাথে প্রতারণা করছে। একই সঙ্গে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগের মধ্যে বলেছে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে। মানে এই বিষয়গুলো আসলে কি আপনারা আসলেই করছেন না অন্য কোনো বিষয় রয়েছে? মানে আমাদের দেশে কিছু হলে তো সাংবাদিকদের কাছে তথ্য আসে, তো কোনো একটা টিকিট তো আপাতত আপনারা এখন পর্যন্ত পাওয়ার কথা না। মানে তথ্য অনুসন্ধানে বা কোনো রিপোর্টে কি কোনো টিকিট আপনাদের হাতে এসে পৌঁছেছে, বা কেউ বিএনপিরও যদি কেউ নিয়ে আসতো যে ভাই এই যে জামাত টিকিট বিক্রি করতেছে, এটা আপনাদের কিন্তু ফলো করা উচিত, এটার বাস্তবে এটার কোনো ভিত্তি নাই। এক, দুই হচ্ছে এটা একটা বায়বীয় ব্যাপার। 3 নম্বর হচ্ছে আপনি একজন মুসলিম হিসাবে অথবা একজন হিন্দু হিসাবে জান্নাত জাহান্নাম স্বর্গ মর্ত এটার সাথে তো আপনি রিলেট, আপনি তো এটার সাথে সম্পর্কিত। 3 নম্বর হচ্ছে রিলিজিয়ান বা ধর্মটা বাদ দিয়ে তো কোনো কিছু ধর্মে, আমাদের যে ধর্মে আমরা বিশ্বাস করি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করেছেন যে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামা দীনা। মানে এখানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিন মানে শুধু ধর্ম না, দিন মানে হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানের সবটুকু সময় এবং ইহকাল পরকাল দুটো মিলে। সুতরাং আপনি যখন আধা ঘন্টা কথা বলবেন, আমি তো আমার এলাকায় বলি 5 মিনিট কথা বললেও তো আমার সামনে দুনিয়ার কল্যাণ যেমন বলা দরকার, গম নিয়ে আলোচনা করা দরকার, টিন নিয়ে আলোচনা করা দরকার, রাস্তা নিয়ে আলোচনা করা দরকার, স্কুল কলেজ নিয়ে যেমন আলোচনা করা দরকার। এটা যেমন আমার একটা ইম্পর্টেন্ট পার্ট লাইফের, আমার লাইফের কিন্তু আমার মৃত্যুর পরে জান্নাত জাহান্নামও ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সুতরাং সেই পার্ট নিয়ে যদি কেউ আমাকে সতর্ক না করে, আমরা বলি যে আমরা জান্নাতের টিকিট বিক্রির কথাটা হচ্ছে আমাদের উপরে চাপিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদেরকে একটা ফোবিয়া তৈরি করা। আর মূলত আমরা যেটা করি সেটা করা উচিত, এবং সেটা বিএনপিরও করা উচিত মুসলিম হিসাবে, কারণ তারা তো বলে তারা মদিনা ইসলাম চায়। তো মদিনার ইসলামের মধ্যে তো এটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষদেরকে শুধু দুনিয়ার কথা বলেন নাই, তারা তো পরকালের সঙ্গে মানে ঈশার কথা, সতর্কতার জন্য তো বলেছেন জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। আর দেখেন আপনি সালাউদ্দিন সাহেব বলেছে, সালাউদ্দিন সাহেব একা নামাজ পড়তেছেন মাঠে, সব আশপাশে দাঁড়িয়ে ছবি তুলতেছে। এইটা কি খুব দরকার ছিল? দরকার ছিল এটার যে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শেষে বিসমিল্লাহ, এরপরে এটার কি দরকার আছে যে মানে ধানের শেষে ভোট দিলে আপনি জান্নাত পাবেন? এই একটা ভিডিও আছে আমার কাছে, আপনি চাইলে আপনি দেখাতে পারি। ধানের শেষে ভোট না দিলে জান্নাত পাবেন না, এইটা আমার কাছে ভিডিও আছে, এটা দেখাইতে পারি। আমি আপনাকে এটা দেখাইতে পারি যে শাহজাহান চৌধুরী নামে ওনাদের একজন ক্যান্ডিডেটের ঘর সামনে রেখে উনি বলেছিলেন যে এটা তো হচ্ছে মক্কা শরীফের মতো। যে এই কথাগুলো কিন্তু জামাত ইসলামী ধর্মকে ব্যবহার করে না, বরং ধর্মের ভিত্তিতে আমরা সমাজটাকে পরিচালিত করতে চাই। এটা তো আমাদের কথাই যে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এখানে তো কোনো গ্যাপ নাই। সুতরাং সেই গ্যাপের জায়গাটা আমি যেটা বলি যে জান্নাতের টিকিট বিক্রি করা না, বরং জামাত ইসলামী জান্নাতের দিকে মানুষকে ধাবিত করা। পরকালীন জীবনটাও আমাদের দুনিয়ার সাথে সম্পৃক্ত হলেই কেবল এই চাঁদাবাজ থেকে সে বাঁচবে, দুর্নীতি থেকে বাঁচবে, সন্ত্রাস থেকে বাঁচবে। এই বাঁচার জন্যই তাকে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করাতে হবে। আপা মানে এটি বলছিলেন মাসুদ ভাই, আবার বিএনপির দিকে আঙুল তুলে যে বিএনপিও সে একই কাজগুলো করছে। আমি আশা করি আপনি ভাইকে যতটুকু সময় দিয়েছেন আমার ব্যাপারেও ইনসাফ করবেন। যে আমি না বলে মানে বিরোধী পরে আপনি নিশ্চয়ই বলেন যতটুকু সম্ভব। দেখুন, আমরা তো লক্ষ্য করেছি, ধরুন সেই ডাকসু নির্বাচন থেকে সব রকম মানুষের একটা প্যানেল, ঐক্যমতের প্যানেল, এবং তারা কিন্তু নিজেদের নামেও ইলেকশনটা করে নাই, তারা সর্বদলীয় একটা অন্য নামে তারা করেছে। এবং সেখানে আমরা দেখলাম যে ক্যান্ডিডেটরা মানে কন্টেস্ট করলেন, জিতেও আসলেন, তাদের ইলেকশনের আগের দিনের ছবি একরকম, ইলেকশনের পরের দিনের ছবি একরকম। অবশ্যই ইলেকশনের পরপরই তার হেদায়েতও হতে পারে, সবই হতে পারে, কিন্তু মানুষের মনের খট কাটা যায় না। বিকজ আমরা তো এই ধরনের চেহারা শেখ হাসিনার সময় দেখেছি। 96-তে উনি যখন মাথায় কালো কাপড় বাঁধলেন, হাতে তসবিহ নিলেন এবং তিনি বললেন আমরা যা করেছি অপরাধ করে থাকলে মাফ করে দিন, এইবার অন্তত নৌকায় ভোটটা দিন। আমার তো এখন চোখের সামনে ভাসে এই ঘটনাগুলো। সো ওটার একটা ছোট্ট সংস্করণ আমরা যেন ডাকসু নির্বাচনের আগে দেখলাম। আবার আমার ভাই শাহজাহান চৌধুরীর কথা বলেছেন, ওনাদের দলও একজন শাহজাহান চৌধুরী আছে চিটাগংয়ের, এবং উনি যেভাবে প্রচারণা চালাচ্ছেন, যেই ভাষায় উনি হুমকি ধামকি দিচ্ছেন মানুষকে, সেটাই বা কতটুকু লজিক্যাল সেই প্রশ্নও তো আমরা রাখতে পারি। তিনি যেমন বলছেন ওসি, এসপি, ডিসি ওরা কান ধরে উঠবে বসবে আমাদের কথায় ধরবে, আমাদের কথায় ছাড়বে, আমাদের কথায় মামলা দেবে, আমাদের কথায় মামলা থেকে নাম কাটবে, এটাই বা কতটুকু নির্বাচনের পরিবেশ রাখে সেই প্রশ্ন অ্যালাউ করে কিনা। আবার ধরুন সকালবেলা ফজরের নামাজের পরেই আমার যেই ভাইরা জামাতের
প্রার্থী হয়েছেন ওনারা কিন্তু ফজরের সময় আমার এলাকাতেও একদম ফজরের ওয়াক্তে ওনারা চলে যান এবং মাগরিবের পরে কিন্তু ওনারা আর প্রচারণা করেন, ওনারা ঘরে চলে যান। তো এই সময় ফজরের সময় তারা যখন প্রচারণায় নামেন ওনারা কিন্তু কানে কানে এটা বলেন যে জামাতকে ভোটটা দিয়েন, দাঁড়িপাল্লায় ভোটটা দিলে আখেরে আপনারা জান্নাত পাবেন। কানে কানে বলে? কানে কানে আপনার কানে বলেছে? আমি তো একজন নিজেই প্রার্থী, আমাকে তার বলবে না। আর আরেকটা বিষয়, ধরুন এই যে ওনারা বলছেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং জামাতের লক্ষ্য হচ্ছে ইসলামের আইনটা যেটা পূর্ণাঙ্গ জীবন বিধানের আইন সেটাকে কায়েম করা। ডেফিনেটলি এটাই তো তাদের লক্ষ্য, তাদের নামটাই হচ্ছে জামায়াতে ইসলামী। আমার প্রশ্ন হচ্ছে ওনারা যে একজন হিন্দু ভদ্রলোককে তাদের একটা শাখার প্রধান করলেন এবং তাকে ওনারা নমিনেশনও দিলেন, উনিও কি ইসলাম কায়েমের জন্য কাজ করবেন? এটা আমার একটা প্রশ্ন। আরো একটা প্রশ্ন, আমি একজন নারী, সেই প্রশ্ন শুনবে, আমি সঙ্গে আরেকটা প্রশ্ন করে আমি বিরুদ্ধে যাবো। সেই প্রশ্নটা হলো যে আপনি এখন বিএনপি থেকে নমিনেশন পাননি, জামায়াতের আমির বলেছে যারা বিভিন্ন দলে এখন নমিনেশন পায়নি তিনি তাদেরকে তার দলে আহ্বান জানিয়েছে, এনসিপিও জানিয়েছে। আপনি জামাত বা এনসিপিতে গিয়ে নমিনেশন নেবেন কিনা আমি সেটা জানাবো দর্শক, তার আগে সেটাকে বিরোধী ফিজিক্যাল সঙ্গে থাকুন। আমরা ছিলাম ব্যারিস্টার রবিন ফেরান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনি যেহেতু এখনো বিএনপি থেকে নমিনেশন কনফার্ম হয়নি, আপনি জামাত বা এনসিপিতে যাবেন কিনা, তারা সবার জন্য তাদের দ্বার উন্মুক্ত রেখেছে। এই প্রশ্নের উত্তর আমি আগেও পরিষ্কারভাবে দিয়েছি, কোনো প্রশ্নই ওঠে না দল ছেড়ে কোথাও যাওয়ার। তবে জামাতের কাছে দেয়নি, কিন্তু দল ওখানে ফাঁকা রেখেছে, এমন না যে দল অন্য কাউকে নমিনেশন দিয়েছে। আমার আসনটা ফাঁকা আছে, জোটের সঙ্গে আলোচনা জন্যই আসনটি ফাঁকা রাখা হয়েছে। কিন্তু জামাতের কাছে আমার একটা প্রশ্ন আছে, যদি শেষ পর্যন্ত না দেয়, যদি শেষ পর্যন্ত না দেয় তখন আমার এলাকার মানুষ যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব। আমি একজন ব্যক্তি রুমিন ফারহানা কি করলাম দ্যাট ডাজন্ট ম্যাটার। তবে এইটা আপনারা খুব শিওর থাকেন, বিএনপি ছেড়ে আমি অন্য কোনো দলে যাব না, কোনো প্রশ্নই ওঠে না। আপনি জানি না কেন এটা আমাকে বলানোর চেষ্টা করছেন আমি কোন দলে যাব, প্রশ্নই ওঠে না, আমি অন্য কোনো দলে যাব না। তাহলে তো বিএনপি নির্দেশনা মেনে হয়তো নির্বাচন করবেন না, সেটাই আমরা ধরে নিতে পারি যদি নমিনেশন না দেয়। আমার দলের, আমার নেতাকর্মী, আমার ভোটার, এদের সবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, সেটা দেখা যায়। জামাতের প্রতি আপনি যে কথা বলছিলেন, জি, ওনারা নারী প্রার্থী দিয়েছেন আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। জাতীয় নির্বাচনে কি কোনো নারী প্রার্থী ওনাদের আছে? বিকজ ওনারা ডাইভার্সিটির কথা বলছেন, ওনারা ইনক্লুশনের কথা বলছেন। আমার সেই প্রশ্ন থেকে যদি আপনারা কোনোভাবে জামাতে যেতে চায়, জামাত তাকে নেবে কিনা? নারী প্রার্থী আপনাদের এখন একজন ঘোষণা হয়নি, এটি কিন্তু প্রশ্ন। আমি আপনার আগের কোশ্চেনটা দিয়ে একটু শুরু করি, সেটা হচ্ছে কৃষ্ণনন্দী একজন ইয়াকে দেওয়া হয়েছে খুলনাতে। দেখেন এই কোশ্চেনটা কিন্তু আপা করতো, যদি কৃষ্ণনন্দীকে না দেওয়া হতো তাহলে আপা কিন্তু এই কোশ্চেনটা আবার এখন করতো যে ইনক্লুসিভনেসটা জামাতের মধ্যে, জামাত রিজিট একটা অর্গানাইজেশন, তার মধ্যে নারী নাই, তার মধ্যে ভিন্ন ধর্মবিলের নেই, এই কথাগুলো কিন্তু আমাদের শুনে আসতে হয়েছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা না প্রতিষ্ঠা করার প্রসঙ্গ না, সেও তো একটা ধর্মে বিশ্বাস করে এবং সে কিন্তু তার বক্তৃতায় বলেছে জামাত ইসলামী যে আল্লাহর আইনের কথা বলে, সত্যকে শাসনের কথা বলে, আমি সেই বিশ্বাস এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়েই জামাতের সাথে যুক্ত হয়েছি। আমি তারা যে আইডিওলজি ফলো করে আমি সেই আইডিওলজিটাকেই এক্সিকিউশন করব। তো এটা তো আমরা মত পছন্দ করি না, সে এটা পছন্দ করবে, আমরা সুদ পছন্দ করি না, ঘুষ পছন্দ করি না, ধর্ষণ পছন্দ করি, চাঁদাবাজি পছন্দ করি না, সেটা এক্সিকিউট করবে আমাদের সাথে। এটা তো যে কেউ করতে পারে। নারী প্রার্থীর ব্যাপারে ইতিমধ্যে আমাদের আলোচনা হয়েছে, আমরা এটা আন্ডার ডিসকাশন। আমাদের আমিরে জামাত এটা খুব শর্ট টাইমের মধ্যে আপনারা আশা করি এ ব্যাপারে কোনো চমক দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবং সেই প্রসঙ্গে আপাদের মতো আরও যারা আমাদের আপা আছেন তারা আমাদের এই আন্দোলন বা আমাদের সংগঠনের মানে বিশ্বাস, চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা যেগুলো আছে সেগুলোকে ধারণ করে যদি কেউ ওখানে কাজ করতে যায়, দেখেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সব জায়গাতেই আমরা কিন্তু ইনক্লুসিভনেসটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি, যে আমরা সবাই মিলে সেখানে ডাইভার্সিটি কোনো সুযোগ রাখা হয়নি। পত্রিকা প্রথম আলো করেছে, সেখানে বলেছে জামাতের মানুষ জামাতকে ক্ষমতায় দেখতে চায় বা জয়লাভ করার সম্ভাবনা আছে 26%, বিএনপির 66%। এটি আপনি একমত কিনা জরিপের সঙ্গে? না, এটা তো আগেও আপাও বলেছেন যে কোনো জরিপই এখনকার শেষ কথা না, জরিপ একটা চলমান প্রক্রিয়া, আজকে যেটা আছে কালকে চেঞ্জ হচ্ছে। আর এই প্রথম আলোর জরিপেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাদেক কাইমকে দেখানো হয়েছিল 9%, আর আবিদকে দেখানো হয়েছিল 46%। সেখানে তো দেখেছেন যে প্রথম আলোর রিপোর্টের সেই জরিপের প্রেক্ষাপটটা টোটাল উল্টে গেল। তো স্বাভাবিকভাবেই একটা জরিপ চূড়ান্ত কিছু না, প্রথম আলোর ওই রিপোর্টে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা পুরো উল্টো হয়ে গেছে। সুতরাং সেই রিপোর্টকে আমরা সর্বশেষ যেতে চাই, আপনি কি মনে করছেন তফসিল ঘোষণার পর এখন যে ভালো পর্যায়ে রয়েছে এটি সংঘর্ষের দিকে যেতে পারে কিনা, সংঘাত হতে পারে কিনা? না, আমি এটা মনে
করি না এই কারণে 20 সেকেন্ডে শেষ যে করব। যেই আসনগুলোতে সংঘাত হয়েছে সেটা হবার ছিল হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এবং সামনে আর আছে মাত্র 1.5 মাস 2 মাস। এর মধ্যে নতুন করে সংঘাত হবার বা নতুন করে কোন্দল হবার আমি কিছু মনে করি না, আমি আমরা বিশ্বাস গোলাগুলি করি না। দেখেছি সম্প্রতি আর দুই দলের জনাব মধ্যে। তারেক রহমান একটা কথা আজকে বলেছেন যে মার্কা চূড়ান্ত। আপনারা যারা ধানের শীষের পক্ষে আছেন আপনারা মার্কাটা দেখবেন এবং দয়া করে ব্যক্তি মার্কাটাকে নয়। জয়যুক্ত করবেন। যদি এর সঙ্গে আবার এনসিপি দ্বিমত একদম। পোষণ করেছে, তারা বলেছে শুধু মার্কা না ব্যক্তি দেখে ভোট দিতে হবে। যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ব্যারিস্টার রুবিন ফারহান, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসলে কথা বলছিলাম দুটি রাজনৈতিক দলের প্রধান দুজন নেত্রী এবং নেতার সঙ্গে। তারা একটু বেশি একমত ছিলেন যে আগামী নির্বাচনে যাতে কোনো সংঘর্ষ সংঘাত না হয়, সবাই এক হয়ে বাংলাদেশের পক্ষে কাজ করতে পারে। আমরাও সে প্রত্যাশায় শেষ করছি। শুভরাত্রি।